বাম সমর্থিত আইএসএফ। আমি আইএসএফ থেকে এখানে দাঁড়িয়েছি। সিপিএম এর সঙ্গে পেলে আরো আমাদের ভালো হবে, আমরা ঐক্যবদ্ধভাবে ভালোভাবে লড়তে পারবো। এই এবং আর একটু লাও, আর একটু। তো দেখতেই পাচ্ছ হাড়োয়া বিধানসভার প্রার্থী আমাদের যে সবার প্রিয় পিয়ারুল ভাই কর্মী সমর্থকদের সঙ্গে তিনি দেওয়াল লেখায় হাত বুলুচ্ছেন। শুনতন না বাবা, কলমে লেখে যেরকম সেরকমই দাও না। ভাই ওইটাই কারুর বেঁচে হয় না। তো দেখতে পাচ্ছ হাড়োয়া বিধানসভার প্রার্থী আমাদের সবার প্রিয় পিয়ারুল ভাই তিনি সরাসরি দেওয়াল লিখছেন। তো দেওয়াল লেখাটা কেমন হয়েছে? আজকে পিয়ারুল ভাইয়ের অনুরোধে এসেছি, দেওয়াল লেখা শুভ সূচনা করে দিলেন পিয়ারুল ভাই। তো লেখাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। হাড়োয়া বিধানসভায় একেবারে কর্মীদের সঙ্গে নিয়ে দেওয়াল লেখা চালু করেছেন, কি বলবেন? কর্মীরা চাইলেও কর্মীরা চাইছে, সেই কারণের জন্য আমি এসে নিজে হাতে দেওয়াল লেখায় সামিল হলাম এবং কর্মীদের সঙ্গে উৎসাহে ভাগ হলাম, আনন্দে তাদের ভাগ বসালাম, তাদের আনন্দে তাদের সঙ্গে। তারা চাইছিল যে এসে দেওয়াল লেখায় আমি তাদের সঙ্গে থাকি, সেই কারণে আমি এসেছি। মানুষ খুব উচ্ছ্বসিত, মানুষ চাইছে যে দেওয়াল লেখা যেমন হচ্ছে হাড়োয়াতে, মিটিং মিছিল সব জায়গায় আমাদের হচ্ছে, বিভিন্ন দল থেকে জয়েন করছে। আপনারা দেখেছেন হাড়োয়ার বিধানসভার রূপ চেহারা পুরো পাল্টে গেছে। মানুষ চাইছে যে পরিবর্তন করতে, পরিবর্তনের হাওয়া হাড়োয়া বিধানসভায় বলছে এই চলছে এবং হাড়োয়াতে মানুষ বলছে যে আপনারা এজেন্ট ঠিকঠাকভাবে দিন, আমরা ভোট আমরা দিয়ে দেবো, কোনো চিন্তা করার কোনো কারণ নেই। বহিরাগত আমরা চাই না, আমরা লোকাল ছেলেকে হাড়োয়ার ভোট চাই। গতকাল সিপিএম এর পলিট ব্যুরো থেকে কলকাতার পার্টি অফিস থেকে নির্দেশ দিয়েছে প্রত্যেক কর্মীকে যেখানে আইএসএফ এর প্রার্থী আছে তাদেরকে সঙ্গ দিতে বা একেবারে লড়াইয়ে নেমে যাওয়ার কথা ঘোষণা করেছেন, কি বলবেন এই বিষয়ে? অবশ্যই খুব ভালো কথা। বাম সমর্থিত আইএসএফ, আমি আইএসএফ থেকে এখানে দাঁড়িয়েছি। সিপিএম এর সঙ্গ পেলে আরও আমাদের ভালো হবে, আমরা ঐক্যবদ্ধভাবে ভালোভাবে লড়তে পারবো। এই বিজেপি সরকারকে আমরা আরও সহজভাবে হারাতে পারবো, হারানোটা আরও সহজ হবে আমাদের লড়তে থাকলে। হাড়োয়া বিধানসভা সবসময় খবরের কাছে ওঠে, বিশেষ করে ভোটের সময় এখানে নানা রকমের কি বলবো দুষ্কৃতি দ্বারা নানা রকমের হামলা, ভয় দেখানো বা প্রচারে বাধা এরকম সম্মুখীন হয়। এ ব্যাপারে এখনো পর্যন্ত সেরকমের কোনো সম্মুখীন হয়েছেন? হাড়োয়ার মানুষই তো চাইছে না, যে বহিরাগত চাইছে না। হাড়োয়ার লোকাল যারা টিএমসি নেতৃত্বরা আছে তারা 2011 সাল থেকে এখনো ভূমিপুত্র পায়নি। বাইরের থেকে আসছে, প্রার্থী হচ্ছে পরিযায়ী পাখির মতো, আর পকেট জাত করছে, পকেট নিয়ে এখান থেকে চলে যাচ্ছে। আপনারা বুঝতেই পারছেন কি বলছি। দুর্নীতিগ্রস্ত হচ্ছে এবং হাড়োয়াটা যেমন ছিল তেমনই আছে, কোনো পরিবর্তন কি করছে না। শিক্ষা স্বাস্থ্যের কোনো উন্নয়ন নেই। আপনার এখানে মূল প্রতিদ্বন্দ্বী কার সঙ্গে হতে পারে, বিজেপি না টিএমসি? বিজেপি এখানে তেমন কোনো ফ্যাক্টর নাই, টিএমসির সঙ্গে হবে। তো টিএমসির এখানে একজন যে প্রার্থী হয়েছেন মাতিন সাহেব, তিনি একটা ধর্ম পীঠস্থানের লোক। এর আগে তিনি রাজনৈতিক করা হারাম বা এই ধরনের অনেক মন্তব্য করেছিলেন, তিনি রাজনীতিতে জয়েন করেছেন, কি বলবেন? সেটা করছে, কোন রাজনীতি করছে তার পার্সোনাল ব্যাপার, তিনি যা ইচ্ছা করতে পারেন। কিন্তু মেন আমাদের লক্ষ্য যে কার বিরুদ্ধে তিনি কিসের থেকে দাঁড়াচ্ছে, কোন পার্টির হয়ে। যে পার্টির হয়ে দাঁড়িয়েছে সেটা একটা চোর পার্টি। তিনি একটা ধর্মগুরু, সে চোর পার্টির হয়ে দাঁড়িয়েছে, যার খাদ্যমন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রী জেলে, সেই পার্টির হয়ে তিনি দাঁড়িয়েছে। আমরা পার্টির বিরুদ্ধে যাচ্ছি, কোনো ব্যক্তি কেন্দ্রিক না। আমাদের এই টিএমসি চোর পার্টি, যে একদম পুরো বাংলাটাকে শেষ করে দিয়েছে, একদম হাড়োয়াকে শেষ করে দিয়েছে। আমরা এদের বিরুদ্ধে আমরা লড়ছি। মুসলিম মানুষদের মনে এখনও সেই দগদগে ঘা উজ্জীবিত হয়ে আছে, বিশেষ করে ওয়াকফ সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তি যখন কেন্দ্রীয়করণ করা হয় বা সরকারিদের পোর্টালে যখন নিবৃত্ত করা হয়, এই আমাদের এখানে যে প্রার্থী মুসলিম সমাজের একজন সক্রিয় বলবো ধর্মগুরু, তিনি কোনো ওয়াজ মাহফিল বা কোনো রকমের মন্তব্য করেননি যে মুসলমানদের পক্ষে। অথচ যে সরকারি দলে তিনি নাম লিখেছেন, তিনি কিন্তু সুপ্রিমো মমতা ব্যানার্জি সবসময় দাবি করেছেন মুসলমানদের চিন্তার কোনো কারণ নেই, আন্দোলন করার কারণ নেই, আমি থাকতে এখানে ওয়াকফ লাগু হতে দেবে না।
অথচ ওয়াকআপ লাগু হয়েছে, মুসলমানদের প্রতি দ্বিচারিতা করেছেন। তিনি একজন ধর্মপ্রাণ মানুষ হয়ে এই দয়ালে জয়েন করেছেন, কি বলবেন? তিনি ইচ্ছাকৃতভাবেই জানেন, বিশেষ করে আমি হাড়োয়ার কথা বলছি। হাড়োয়াতে আপনারা জানেন আমার পাশে এখানে পীরগোড়াচাঁদ বাবার রওজা আছে, প্রায় 1000 বিঘে ওয়াকফ সম্পত্তি আছে এখানে। এইগুলো কিন্তু আমরা এইভাবে কারোর হাতে জোরপূর্বক কিন্তু আমরা যেতে দেবো না। এখানে হাড়োয়ার মানুষ, এখানে সবাই আছে মিলেমিশে, হিন্দু মুসলিম আমরা একসঙ্গে, জাতপাত নির্বিশেষে আমরা একসঙ্গে চলাফেরা করি। কিন্তু এই হঠাৎ করে কেন্দ্র সরকার ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পাস করবে, আর রাজ্য সরকার বলল কোনো অসুবিধা নেই, আমি আছি, আপনারা এখানে চুলোচুলি করবেন না, আর চুলোচুলি করলে আমার ছাড়া কেউ খারাপ হবে না, আপনারা দিল্লি যান, দিল্লি গিয়ে আন্দোলন করুন। আপনাদের বলছি, যিনি দাঁড়িয়েছে তিনি কিন্তু এই নিয়ে কোনো রকম মন্তব্য করেনি। তাদেরকে আপনাদের, আমরা সাধারণ হাড়োয়ার বাসিন্দার কাছে, পাবলিকের কাছে আমার প্রশ্ন যে আপনারা জিজ্ঞেস করুন ওয়াকফ নিয়ে কিছু বলতে কী বলে, এবং ওয়াকফ নিয়ে কিছু বলবে না, কারণ এই টিকিটটা পেয়েছে। আর ওয়াকফ নিয়ে বলতে গেলেই তো সমস্যা, দিল্লি গিয়ে ওয়াকফ আন্দোলন করতে বলেছিল আপনারা জানেন। তাহলে আপনাদের কাছে আমিও বলছি যে আপনাদের এই হাড়োয়াবাসীর কাছে যদি ওয়াকফ কেউ যদি কোনো টিএমসির নেতারা প্রত্যেক বুথে যদি যায় আপনাদের কাছে ভোট চাইতে, আপনারা বলবেন যে ভোটটা দিল্লি গিয়ে আপনারা চাইবেন। দগদগে ঘা এখনও মুসলমানদের মনে প্রাণে আছে এসআইআর নিয়ে, যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছিলেন যে এসআইআর নিয়ে এই রাজ্যে কোনো রকমের সমস্যা নেই, বা আমি জীবিত থাকতে এই রাজ্যে এসআইআর লাগু হতে দেবেন না। তিনি দিব্যি বেঁচে আছেন এবং ভোটেও প্রতিদ্বন্দ্বিতা করছেন, এসআইআরও লাগু হলো এবং মুসলমানরা হয়রানি হলো, কি বলবেন? ওগুলো তো মুখের কথা, আপনারা জানেন। ও ওয়াকফ নিয়েও যখন যা বলেছিল, এসআর নিয়েও এই সেম একই কথা। মানুষ ওদের সঙ্গে আর নেই। আপনারা দেখতে পাচ্ছেন এই গতকালই দেওঙ্গা 2 নম্বর অঞ্চলে আপনাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে জয়েন করেছে তোফাজ্জল মোল্লা নাম। বসিরহাট সাংগঠনিক জেলা আছে, জেলার এআইইউটিসির যে আপনার জেলা সম্পাদক আছে, উনি জয়েন করেছে। আপনারা দেখেছেন কিছুদিন আগে দুগাছিয়ার 5টা পঞ্চায়েত থেকে প্রায় কয়েক হাজার কর্মী জয়েন করেছে। বিদ্যাঘাটাতে ওখানে আমাদের পার্টি অফিস উদ্বোধন করেছি। আরও আমাদের জয়েনিং কর্মসূচি আছে, আপনারা দেখতে পাবেন। মানুষ ওদের সঙ্গে আর নেই। হাড়োয়া বিধানসভায় আপনি জেতার ব্যাপারে কতটুকু আশাবাদী? অবশ্যই 100% আশাবাদী। সঠিকভাবে এজেন্ট দিয়ে আমি ভোট করাবো। আর আশা করি আপনারা যেখানে একটু আগে আপনি বললেন যে ধর্মগুরু দাঁড়িয়েছে, আশা করি তিনি ঝামেলা চাইবেন না, তিনি চাইবেন শান্তিপূর্ণভাবে ভোট হোক। আমিও চাই শান্তিপূর্ণভাবে ভোট হোক, শান্তিপূর্ণভাবে ভোটে এজেন্ট দিয়ে সঠিকভাবে ভোট হোক। তারপরে দেখা যাবে, সাধারণ মানুষই বিচার করবে কে জিতবে। শাসক দল সবসময় একটা সহযোগিতা, বিশেষ করে সামরিক সহযোগিতা সবসময় নিয়ে থাকে। তো এবারে কেন্দ্রীয় বাহিনী আসছে পর্যাপ্ত পরিমাণে, এমনটাই আর কি যে কেন্দ্রীয় সূত্রে খবর। তো রাজ্য সরকার কি কেন্দ্রীয় বাহিনী কি ঠুটো জগন্নাথ করে বসিয়ে রেখে দেবে, না প্রকৃত ভোটের কাজে ব্যবহার করবে? কি ভাবছেন এ বিষয়ে? আমরা সবসময় চাইবো কেন্দ্রীয় বাহিনী তার নিরপেক্ষতা পালন করুক, সঠিকভাবে কাজ করুক। বিরোধী পার্টি, রুলিং পার্টি যারাই থাকুক তাদের সঙ্গে মিলেমিশে একসঙ্গে যাতে সঠিকভাবে ভোটটা হয়, সেটা আমি চাইবো। কারণ এখানে তো রাজ্য সরকারের কোনো ব্যাপার না, তো এখানে কোনো সরকার নেই এখন। রাজ্য পুলিশ আছে আর কেন্দ্রীয় বাহিনী আছে। অবশ্যই আশা করব সঠিকভাবে কাজ করবে। যদি আশা না করে আমরা আইনতভাবে যেটা ব্যবস্থা নেওয়া ইলেকশন কমিশনকে জানাবো। এবং কেউ যদি দ্বিচারিতা করে, এখানকার লোক, এই রুলিং পার্টির লোকেরা যদি আমাদের বিরুদ্ধে হামলা করে বা আমাদের ছেলেদেরকে মারধর করার চেষ্টা করে বা বুথে এজেন্ট বসতে না দেয়, আমরা কিন্তু আইনের মাধ্যমে তাদের ব্যবস্থা করব, তাদের জেল খাটাবো, পরিষ্কার করবো। হাড়োয়া বিধানসভায় আপনার আইএসএফের কর্মী সমর্থক বা সিপিএমের কর্মী সমর্থক যারা জোটের হয়ে কাজ করবেন, তাদের উদ্দেশ্যে কী বার্তা দিতে চাইছেন? তাদের উদ্দেশ্যে বার্তা দিচ্ছি যে আমরা ঐক্যবদ্ধভাবে একজোট হয়ে এই বিজেমূলের বিরুদ্ধে চোখ রেখে লড়াই দেবো এবং হাড়োয়া বিধানসভা থেকে এই আপদকে বিদায় করব। থ্যাংক ইউ।